আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। স্টুডেন্ট অ্যাডমিশন সলিউশন সাস এর অনলাইন কোচিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মাসুদ রানা। আজ আমি তোমাদের সাথে এসএসসি জীববিজ্ঞান এর চতুর্থ অধ্যায় নিয়ে আলাপ করব। চতুর্থ অধ্যায়টি হচ্ছে জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্স। এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলোকে প্রধানত দুইটি অংশে ভাগ করা যায়। তো আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি এই অধ্যায়ের প্রথম অংশটি আলাপ করব। পরবর্তী ভিডিও ক্লাসটিতে আমি পরের অংশটি আলাপ করব। এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলোকে তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুইটি অংশে ভাগ করে আলাপ করব। তো দেখো, আমি এই অধ্যায়ের মূল আলোচনায় যাই। তোমাদের মূল আলোচনায় এই অধ্যায়ের পড়াশোনায় কিন্তু অনেক কিছু আছে, অর্থাৎ টপিকগুলো খুব সুন্দর করে বুঝতে হবে। আবার বহু নির্বাচনী সহায়ক যে প্রশ্ন, তোমাদের যেহেতু অ্যাডমিশন কোচিং, তো এখানে বহু নির্বাচনী প্রশ্নই করা হবে। আবার তোমাদের জীববিজ্ঞান থেকেও 15টি বহু নির্বাচনী প্রশ্নই করা হবে তোমাদের অ্যাডমিশন টেস্টে। তো সেক্ষেত্রে এই অধ্যায়ে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন আছে। তোমাদের আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা অ্যাডমিশনে ভালো করতে চাও, তোমরা বারবার পাঠ্য বইটা রিডিং পড়বা। অনেকের পাঠ্য বই রিডিং পড়ার পরে যদি কোন প্রশ্নগুলো এমসিকিউ আসবে সেটা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমাদের যে অ্যাডমিশন গাইড আছে, অ্যাডমিশন গাইডটা ভালো করে পড়বা এবং বিগত সালের যে প্রশ্নাবলী আছে এই প্রশ্নাবলীগুলা সমাধান করবা। তাতে আশা করি খুব ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবা। তো চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। তা আমাদের প্রথমে ছোট্ট একটা ব্যাপার বুঝতে হবে যে আসলে এই জীবনী শক্তিটা কি। জীবনী শক্তিটাই যদি আমরা বুঝাতে চাই, তাহলে আমরা এরকম বলতে পারি যে জীব কর্তৃক তার দেহে শক্তির উৎপাদন এবং ব্যবহারের মৌলিক কৌশলই হলো জীবনী শক্তি। তাহলে জীব বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? উদ্ভিদ বা প্রাণী, দুটাকেই বোঝানো হচ্ছে। তাহলে জীব কর্তৃক তার দেহে শক্তির উৎপাদন, অর্থাৎ শক্তিটা কিভাবে উৎপাদিত হচ্ছে এবং ব্যবহার, এবং এটা কিভাবে সে ব্যবহার করছে, তার যে মৌলিক কৌশলগুলো, এটাই হচ্ছে জীবনী শক্তি। তাহলে আমরা অধ্যায়ের নামটা এখন বুঝতে পারলাম ভালো করে। তো আমাদের আরেকটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে যে আমরা জানি যে পৃথিবীতে শক্তির মূল উৎসই হলো সূর্য। পৃথিবীতে শক্তির মূল উৎস কি? সূর্য। এই সবুজ উদ্ভিদ কি করে? এই সৌরশক্তিটাকে কাজে লাগিয়ে বা সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে সে নিজের খাদ্য, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য সে নিজেই তৈরি করে নিতে পারে। কিন্তু অসবুজ উদ্ভিদ কিংবা প্রাণী এই কাজটি করতে পারে না। এরা সরাসরি এই সৌরশক্তিকে কাজে লাগাইতে পারে না। তাহলে সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারছে, অসবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে না, বা প্রাণীরাও পারছে না। তাহলে এই অসবুজ উদ্ভিদ এবং প্রাণী কি করবে? সবুজ উদ্ভিদের উপরে ডিপেন্ডেবল হচ্ছে। আচ্ছা, তাহলে সবুজ উদ্ভিদের মধ্যে শর্করা জাতীয় যে খাদ্যটি তৈরি হচ্ছে, এই যে প্রসেসটাকে আমরা বলি সালোক সংশ্লেষণ। তোমরা সবাই সেটি জানো, সালোক সংশ্লেষণ। আবার তাহলে সবুজ উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি হয়ে থাকলো, এবং অসবুজ উদ্ভিদ বা সবুজ উদ্ভিদের মধ্যে ওই খাবারটা বা আমরা প্রাণীরা যে যখন ওই খাবারটা গ্রহণ করব, তাহলে ওই খাবারটা তো আমাদের শরীরে জমা রেখে লাভ নাই। সে খাবারটাকে কি করতে হবে? খাবারটা ভেঙে সেখান থেকে শক্তি তৈরি করতে হবে, যা দিয়ে আমাদের জীবনী শক্তি পাবো, আমরা আমার দৈনন্দিন কার্যক্রমগুলো আমরা চালাতে পারবো। তাহলে এখানে এই যে সবুজ উদ্ভিদের তৈরি করা খাদ্যগুলোকে ভেঙে আবার শক্তি তৈরি করতে হচ্ছে, এই প্রসেসটাকে আমরা বলতেছি শ্বসন, যা এই অধ্যায়ের দ্বিতীয় আলোচ্য বিষয়। তাহলে এই অধ্যায়কে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করে ফেলতে পারি, একটি হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটি হচ্ছে শ্বসন। তো আজকের এই প্রথম ক্লাসে শুধু আমি সালোক সংশ্লেষণের ব্যাপারগুলো আলাপ করব, অর্থাৎ কিভাবে সবুজ উদ্ভিদের মধ্যে এই শর্করা জাতীয় খাদ্যটি তৈরি হয়। আচ্ছা, তো তার আগে আমাদের ছোট্ট কিছু ব্যাপার একটু তোমাদের মনে করায় দিতে হবে, যে ডিএনএ এবং আরএনএর গঠন। যদিও এটা এ অধ্যায় রিলেটেড না, তবে এ অধ্যায়ের বেশ কিছু জিনিস বুঝতে হলে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার থাকতে হবে। তো ডিএনএ কি? তোমরা এই যে এখানে যে চিত্রে দেখতে পাচ্ছ, এই যে ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো যেটা দেখতে, তোমরা সবাই জানো। এই জায়গাটা, এই যে এই চিত্রটা যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ডিএনএ। এটার যদি এক সূত্রক হতো, এরকম দ্বিসূত্রক না, একটা সুতা যদি হতো, এরকম যদি একটা সুতা হতো, তাহলে সেটাকে আমরা বলতাম আরএনএ। তাহলে এই ডিএনএ এবং আরএনএর গাঠনিক উপাদানগুলো নিয়ে আমাদের একটু ভালো করে পড়াশোনা করতে হবে। তো ডিএনএ এবং আরএনএর গাঠনিক উপাদান হতে পারে, দেখো প্রথমে আমরা লিখতে পারি 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। 5 কার্বন
বিশিষ্ট রাইবোজ শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা বলতে পারি আমরা, বা এটাকে রাইবোজ সুগারও বলতে পারি। রাইবোজ সুগার, যেটার গাঠনিক স্ট্রাকচারটাই যেরকম, তোমরা সবাই একটু এঁকে বাসায় প্র্যাকটিস করবা, অনেকটা ক্রাউন শেপ, মুকুটের মতো এরকম একটা দাগ দিয়ে দেখো, এই যে ডটগুলো দিয়ে নেওয়া হলো, এই তাহলে এটাই হলো 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। আচ্ছা, এটা হচ্ছে গাঠনিক উপাদান। আর কি আছে? নাইট্রোজেন বেজ, নাইট্রোজেন বেজ, বেজ বা ক্ষার আমরা বলতে পারি। এই যে নাইট্রোজেন বেজ আবার আছে 4টা, কি কি? অ্যাডিনিন, ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখবা আশা করি। অ্যাডিনিন, গুয়ানিন, তারপরে হচ্ছে থায়ামিন, এবং ফাইনালি সাইটোসিন। সাইটোসিন। আচ্ছা, অ্যাডিনিনকে এভাবে এ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে গুয়ানিনকে বড় হাতের জি, থায়ামিনকে টি এবং সাইটোসিনকে সি দিয়ে প্রকাশ করা হয়। আমরা আরও একটা জিনিস জানি যে অ্যাডিনিনের সাথে এরকম 2টি হাইড্রোজেন বন্ড থাকে, এবং থায়ামিনের সাথেও 2টি হাইড্রোজেন বন্ড থাকে, এবং গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড থাকে, সাইটোসিনের সাথেও 3টি হাইড্রোজেন বন্ড থাকে। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে অ্যাডিনিনের সাথে কে যুক্ত হবে, তাহলে আমরা অবশ্যই বলবো অ্যাডিনিনের সাথে, এই যে অ্যাডিনিনের সাথে থায়ামিন যুক্ত হবে। কারণ দেখো, অ্যাডিনিনেরও এরকম 2টা হাত এবং থায়ামিনেরও এরকম 2টা হাত আমরা দেখতে পাচ্ছি, তাহলে অ্যাডিনিনের সাথে থায়ামিন যুক্ত হবে। এজন্যই আমরা এই যে ডিএনএর যে গাঠনিক যে স্ট্রাকচারটাতে এই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নাইট্রোজেন বেজ, এজন্যই আমরা এরকম বলি এটি। এই যে অ্যাডিনিনের সাথে থায়ামিন এবং সাইটোসিনের সাথে তাহলে গুয়ানিন। সাইটোসিনের সাথে কেন গুয়ানিন? এই যে সাইটোসিনেরও 3টা হাত, এই যে গুয়ানিনেরও 3টা হাত। হ্যাঁ, তবে এখানে তোমাদের জ্ঞাতার্থে আরেকটি ব্যাপার বলে রাখতেছি, এই যে অ্যাডেনিন আর থায়ামিনকে একত্রে বলা হয় পিউরিন। অ্যাডেনিন আর থায়ামিনকে একত্রে পিউরিন বলা হয়, আর গুয়ানিন এবং সাইটোসিনকে একত্রে পাইরিমিডিন বলা হয়। বন্ধন সবসময় পিউরিন আর পাইরিমিডিনের মধ্যেই হয়, এই এটি এবং সিজি। আর একটা আছে কি? ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড গ্রুপ। ফসফেট বা ফসফরিক অ্যাসিড। একটু ভালো করে দেখো, H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ ইনশাল্লাহ? আচ্ছা, তারপরে এই ব্যাপারটা হচ্ছে তোমার কি? ডিএনএর গাঠনিক উপাদান। তাহলে আমরা আরএনএর যদি গাঠনিক উপাদান বলি, আরএনএর গাঠনিক উপাদানে এটা সেম থাকবে, 5 কার্বন বিশিষ্ট শর্করা ঠিকঠাক থাকবে, নাইট্রোজেন বেসটাও ঠিক থাকবে, শুধু এই থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। আরএনএর ক্ষেত্রে থায়ামিনের পরিবর্তে কি থাকবে? ইউরাসিল থাকবে। থায়ামিনের পরিবর্তে থায়ামিনটা থাকবে না, এখানে কি থাকবে? এই যে টিটা বাদ, হ্যাঁ, ইউরাসিল থাকবে, ইউরাসিল। আদারওয়াইজ সবকিছু ঠিকঠাক থাকবে, ইউরাসিল। এটা শুধুমাত্র আরএনএর ক্ষেত্রেই হবে। তাহলে আমাদের যেমনটা আলোচ্য বিষয় ছিল কি, যে ডিএনএ এবং আরএনএর গাঠনিক উপাদান। তাহলে ডিএনএ এবং আরএনএর গাঠনিক উপাদানের একটাই আমরা কি পাইলাম? দেখো, ডিএনএর মধ্যেও কিন্তু অ্যাডেনিন আছে, এই আরএনএর মধ্যেও অ্যাডেনিন আছে। তাহলে আমরা বলতে পারি ডিএনএ ও আরএনএ এর গাঠনিক উপাদানের একটি হলো অ্যাডেনিন। অ্যাডেনিন, এই অ্যাডেনিনটা দেখতে কেমন, অর্থাৎ গাঠনিক স্ট্রাকচারটা কেমন? তোমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে অ্যাডেনিন। এই যে 2টা রিং দেখতে পাচ্ছি আমরা, এই যে এতটুকু হচ্ছে অ্যাডেনিন, এই জায়গাটা হচ্ছে অ্যাডেনিন। এই অ্যাডেনিনের সাথে এই যে এটা দেখো, এটা কি? 5 কার্বন বিশিষ্ট যে সুগারটা, এই যে ক্রাউন শেপ বা মাথার মুকুটের মতো, এই যে 5 কার্বন বিশিষ্ট যে সুগারটা যুক্ত হলো এটা। তাহলে এই জায়গাটা ছিল কি? অ্যাডেনিন। অ্যাডেনিনের সাথে যে 5 কার্বন বিশিষ্ট সুগারটা যুক্ত হলো, তখন এটাকে আমরা বলতেছি অ্যাডিনোসিন।
তাহলে শুধু এই জায়গাটা কি অ্যাডেনিন, এর সাথে 5 কার্বন বিশিষ্ট সুগারটা যুক্ত হয় কি হলো অ্যাডিনোসিন, তার সাথে এই যে এই জায়গাটা হচ্ছে ফসফেট। এখানে যদি একটা ফসফেট যুক্ত হয় তাহলে আমরা তাকে কি বলবো অ্যাডিনোসিন মনোফসফেট। কেমিস্ট্রির ভাষায় 1 মনো বলা হয়, 2 কে ডাই বলা হয়, 3 কে ট্রাই বলা হয়। তাহলে এটা কি হচ্ছে একটা ফসফেট যুক্ত হলে আমরা এটাকে বলবো অ্যাডিনোসিন মনোফসফেট। আরেকটি ফসফেট যদি যুক্ত হয় তাহলে আমরা কি বলবো অ্যাডিনোসিন ডাইফসফেট। আরও একটি ফসফেট গ্রুপ যদি যুক্ত হয় তাহলে আমরা বলবো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটাকে আমরা কি বলি এটিপি বলি। তাহলে আবার আমি একটু বলে দিচ্ছি, দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাডেনিন, অ্যাডেনিনটা দেখতে কেমন, এই যে তোমরা এইভাবে একটু বাসায় প্র্যাকটিস করবা, একেবারেই সহজ, চিত্রগুলো তোমরা আঁকলেই বুঝতে সুবিধা হবে। এভাবে একটু বাসায় প্র্যাকটিস করবা, এখানে একটা ডট দিয়ে নিবা প্রয়োজনে। তাহলে এটা হলো অ্যাডেনিন। এই অ্যাডেনিনের সাথে এই যে দেখো, এই অ্যাডেনিনের সাথে যখন 5 কার্বন বিশিষ্ট সুগারটা যুক্ত হচ্ছে, কয় কার্বন বিশিষ্ট 5 কার্বন বিশিষ্ট এই যে সুগারটা যুক্ত হলো, তাহলে এটা অ্যাডেনিন আর এটা সুগার, এখন মিলে কি হলো অ্যাডিনোসিন হলো। এই অ্যাডিনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত হলে আমরা এটাকে কি বলবো অ্যাডিনোসিন মনোফসফেট। আরেকটি ফসফেট যুক্ত হলে আমরা কি বলবো অ্যাডিনোসিন ডাইফসফেট। আরেকটি ফসফেট যুক্ত হলে আমরা কি বলবো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবং এখানে যে প্রসেসটা হলো এই প্রসেসটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। এই প্রসেসটাকে আমরা কি বলি ফটোফসফোরাইলেশন। তাহলে দেখো আমাদের 3 নম্বর আলোচ্য বিষয়টা খুব সহজে আমরা বুঝে গেলাম যে এই প্রসেসটাকে আমরা কি বলতেছি ফটোফসফোরাইলেশন বলতেছি। সবাই ভালো করে খেয়াল করো। তাহলে এখানে কি তৈরি হলো এটিপি তৈরি হলো। এই এটিপির এই যে প্রান্তীয় যে ফসফেট গ্রুপ, এটিপির প্রান্তীয় যে ফসফেট গ্রুপটা, এখানে তোমার প্রচুর পরিমাণে শক্তি জমা থাকে, বলা হয় 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকে। 7.3 কিলো ক্যালোরি, বা এটাকে তোমার কিলো জুলেও প্রকাশ করা যায়। কিলো জুলে হবে প্রায় তোমার 30.55 কিলো জুল শক্তি এই এটিপির মধ্যে জমা থাকে। এই এটিপিটা যদি ভেঙে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটিপি যখন তৈরি হচ্ছে তখন এর মধ্যে কি হচ্ছে শক্তি জমা হচ্ছে, 7.3 কিলো ক্যালোরি করে শক্তি জমা হচ্ছে। আর এই এটিপি ভেঙে যদি এডিপিতে পরিণত হয়, অর্থাৎ এখান থেকে যদি দেখো 3টা ফসফেট ছিল তাই নাম হয়েছিল এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। একটা ফসফেট গ্রুপ যদি চলে যায় তাহলে কি হচ্ছে এডিপি হচ্ছে। তাহলে একটা ফসফেট চলে যাওয়ার কারণে যে পরিমাণ শক্তিটা অবমুক্ত হবে এই শক্তি দিয়েই আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রম চালাতে পারি। তাহলে একটা ব্যাপার এখানে সহজেই বোধগম্য হচ্ছে, দেখো যে আমরা যে খাবার খাই বা আমাদের শরীরের যে খাদ্য বস্তুগুলা জারিত হয়, এই যে শক্তিটা গিয়ে কোথায় জমা হয় এটিপির মধ্যে গিয়ে জমা হয়। আবার এই কোষের প্রয়োজনে এটিপি কি করে তার এই শক্তিগুলোকে ভেঙে আবার বাইরে অবমুক্ত করে দেয়, তখন সে এডিপিতে পরিণত হয়। তাহলে এখানে যে শক্তিটা অবমুক্ত হলো এই শক্তি দিয়েই আমরা আমাদের দৈনন্দিন কার্যাবলী চালাই। তাহলে সহজ কথা হচ্ছে এটিপি শক্তি জমা রাখে এবং কোষের প্রয়োজনে সে শক্তি আবার সরবরাহ করে। এই জন্য এটিপিকে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলা হয়। তাহলে এটিপির ব্যাপারটা আমরা সহজেই বুঝে গেলাম এবং এখান থেকে দুইটা ব্যাপার বুঝলাম। এই যে প্রসেসটা হলো এটাকে আমরা বলতেছি ফটোফসফোরাইলেশন। এখানে অবশ্যই সূর্যের আলোর একটা উপস্থিতি লাগে, এটাকে আমরা এই জন্য বলতেছি ফটোফসফোরাইলেশন। হ্যাঁ, আরেকটি ব্যাপার দেখো, এই এটিপি যেটা তৈরি হলো এটাকে আমরা কি বলতেছি এটিপি। এই এটিপিটা ভেঙে আবার কিসে পরিণত হচ্ছে এডিপি। তাহলে এটা কি হচ্ছে এডিপি, তাহলে এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়া, তাই এটাকে বলা হচ্ছে ডিফসফোরাইলেশন। তাহলে আমাদের 4 নম্বর টপিকটাও হয়ে গেল। ফটোফসফোরাইলেশন কি? ফটোফসফোরাইলেশন হচ্ছে এই যে এডিপি এর সাথে একটি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হলে কি হচ্ছে এটিপি। এই প্রসেসটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। আবার এটিপি থেকে একটি ইনঅর্গানিক ফসফেট বাদ দিয়ে তখন এটা কি হচ্ছে একটি ইনঅর্গানিক ফসফেট চলে গেল, যাই সেটা এডিপি হচ্ছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিফসফোরাইলেশন। এবং আমাদের পঞ্চম টপিকটাও আমরা আলাপ করে ফেলছি, এটিপি বা জৈব মুদ্রা। তাহলে এটিপিকে জৈব মুদ্রা বলা হচ্ছে কেন? কারণ এটিপির মধ্যেই শক্তি জমা থাকে এবং কোষের প্রয়োজনে এই এটিপি আবার ভেঙে গিয়ে সেই শক্তিটাকে অবমুক্ত করতে পারে।
এই জন্য এটিপিকে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলা হয়। আচ্ছা, এই হলো এই অধ্যায়ের প্রথম দিকের আলোচ্য বিষয়। তোমাদের বহু নির্বাচনী সহায়ক আরেকটি ব্যাপার বলে রাখি, এই যে এখানে তোমার এটিপি হলো আর এডিপি হলো, এই দুটি কোষীয় যে ঘটনা ঘটলো তাতে যে দুটি অঙ্গাণু কাজ করে সেটি হলো মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। এই দুটি হলো মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে এই এডিপি থেকে এটিপি এবং এটিপি থেকে এডিপি এ ব্যাপারটা চক্রাকারে ঘটতেই থাকে, চক্রাকারে এই ব্যাপারটা ঘটতেই থাকে। এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে, আর তোমাদের বারবার পাঠ্য বইটা বেশি বেশি করে রিডিং পড়তে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচ্য বিষয়, যেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। খুবই মজার একটি ব্যাপার, চলো আমরা সালোক সংশ্লেষণ ব্যাপারটা একটু আলাপ করি। সালোক সংশ্লেষণের ইংরেজি হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, এই ফটোসিনথেসিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী সিআর বার্নেস। বিজ্ঞানী সিআর বার্নেস 1898 সালে, হ্যাঁ, এই ফটোসিনথেসিস শব্দটি ব্যবহার করেন। ফটো শব্দের অর্থ হলো আলো, আর সিনথেসিস শব্দের অর্থ হলো, সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষিত হওয়া বা সংশ্লেষণ হওয়া। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, যে আলোর সাহায্যে যৌগিক কোনো বস্তু বা জটিল কোনো বস্তু এখানে তৈরি হবে বা সংশ্লেষিত হবে, তাহলে সেটি মূলত সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। তোমাদের নৈবেত্তিকটার জন্য কিন্তু মনে রাখতে হবে এই শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, বিজ্ঞানী সিআর বার্নেস। কত সালে? 1898 সালে। আচ্ছা, তাহলে আমরা এখন এই সালোক সংশ্লেষণ ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করব। দেখো, তাহলে সালোক সংশ্লেষণ হচ্ছে যে প্রক্রিয়ায় বা যে জৈব রাসায়নিক প্রক্রিয়া বলতে পারো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলস্থ কার্বন ডাইঅক্সাইড, আমরা যদি এটাকে একটু গাছ কল্পনা করি, দেখো যদি আমার চিত্রগুলো খুবই হাস্যকর হচ্ছে, ধরো এটাকে আমরা একটা গাছ কল্পনা করলাম, আমি শুধু একটা পাতা বোঝাচ্ছি এখানে। তাহলে গাছের এই যে নিচে শিকড়, তাহলে এই যে শিকড়ের যেটাকে আমরা কি বলি, মূল রুম বলি, এই যে জায়গাটাকে আমরা কি বলি, মূল রুম। এই মূল রুমের সাহায্যে গাছ কি করবে, মাটির নিচ থেকে পানি সংগ্রহ করবে, আর এই পানিটা পাতা পর্যন্ত নিয়ে যাবে কে, পাতা পর্যন্ত নিয়ে যাবে হলো জাইলেম টিস্যু। জাইলেম টিস্যু। তোমাদের সুবিধার্থে আরেকটি কথা বলে রাখি, দেখো এখানে আমাদের এই পরিবহনে দুটি টিস্যু কাজ করে। উদ্ভিদের পরিবহনে মূলত দুইটি টিস্যু কাজ করে, একটি হচ্ছে জাইলেম আর একটি হচ্ছে ফ্লোয়েম। তাহলে তোমরা মনে রাখতে পারবা, দেখো দুটি টিস্যু কি কি, জাইলেম আর একটি হলো ফ্লোয়েম। মনে রাখার সুবিধার্থে এরকম করতে পারো, তো জাইলেমে যায় আর ফ্লোয়েমে ফিরে আসে। জাইলেমে যায় কি যায়, এই যে নিচ থেকে পানিটা উপরে যাচ্ছে, আর এখানে পাতাতে যাওয়ার পরে যে খাবার রান্না হবে, রান্না করার পরে আবার তো এটা সারা শরীরে, উদ্ভিদের সারা শরীরে ফিরে আসতে হবে, তো সেটা কে নিয়ে আসবে, ফ্লোয়েম নিয়ে আসবে। ফ্লোয়েম, সরি ফ্লোয়েম। তাহলে আমরা মনে রাখবো কি, জাইলেমে যায় আর ফ্লোয়েমে ফিরে আসে, মনে রাখতে সুবিধা হবে। তাহলে আমরা বলতেছি কি, গাছ কি করবে, এই মূল রুমের সাহায্যে পানি তুলবে, পানিটা জাইলেম টিস্যু গাছের পাতা পর্যন্ত নিয়ে যাবে, আর গাছের পাতা এখানে কি করবে, বায়ুমণ্ডলস্থ কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করবে। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার কিভাবে পাতার মধ্যে প্রবেশ করবে, সেটা হচ্ছে পত্ররন্ধ্র দিয়ে প্রবেশ করবে। এখন একটা পাতার মধ্যে কতগুলো পত্ররন্ধ্র থাকতে পারে, এটা প্রজাতির বৈশিষ্ট্য ভেদে প্রতি 1 বর্গ সেন্টিমিটারে, ব্যাপারটা কিন্তু খুবই কম, প্রতি 1 বর্গ সেন্টিমিটারে 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকতে পারে, অর্থাৎ ছোট ছোট ছিদ্র থাকতে পারে, যে ছিদ্র পথে তোমার এই কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করে। কার্বন ডাইঅক্সাইডটা এখানে প্রবেশ করলো। আচ্ছা, তাহলে এখানে আমরা মূলত দুটা জিনিস পেয়ে গেলাম, কি কি পাইলাম, নিচ থেকে পানি আর উপরের কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা এরকম বলতে পারি যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলস্থ কার্বন ডাইঅক্সাইড এবং মাটিস্থ পানির সাহায্যে সবুজ উদ্ভিদ, আচ্ছা তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানি কি করছে, সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ, তাহলে পাতার মধ্যে কি আছে, ক্লোরোফিল। পাতার ক্লোরোফিলের সাহায্যে এখানে আমরা আরও একটা জিনিস পেয়ে গেলাম, ক্লোরোফিল। আমি কিন্তু বিক্রিয়ার সাথে পুরো ব্যাপারটাকে আলাপ করে দিচ্ছি, এই জন্য একটু হয়তো সময় লাগতেছে, ভালো করে মনোযোগ দাও। তাহলে ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে, এখানে আবার কার হেল্প লাগছে, সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য C6H12O6 উপজাত পদার্থ হিসাবে পানি
এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, সেটা আবার এই পত্ররন্ধ্র দিয়ে বাইরে বের হয়ে আসে। আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেটা এই গাছেরই তৈরি করা। এখন তোমাদের সমতাকরণ ব্যাপারটা করতে হবে। এখানে 6 লাগবে, পানি 12 অণু লাগবে, 1 অণু গ্লুকোজ হবে, 6 অণু পানি হবে এবং 6 অণু অক্সিজেন হবে। এই ব্যাপারটি হচ্ছে সমতাকরণ। এখন সংজ্ঞাটা আমি আরেকবার ক্লিয়ার করে সাজায় দিচ্ছি, দেখো। তাহলে আমরা বলবো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলস্থ কার্বন ডাইঅক্সাইড এবং মাটিস্থ পানির সাহায্যে সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে শর্করাজাত খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলে। এখন যদি প্রশ্ন করা হয় যে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসের কাঁচামাল কি কি, তাহলে আমরা কি বলবো? পানি, এই যে কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যের আলো এবং ক্লোরোফিল। এবং সালোক সংশ্লেষণের ফলে কি কি তৈরি হয়, তাহলে আমরা কি বলবো? শর্করাজাত খাদ্য অর্থাৎ গ্লুকোজ তৈরি হয়, পানি হয় এবং অক্সিজেন হয়। এখন যদি প্রশ্ন করা হয় যে এই বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হয়, তাহলে আমরা বলবো গাছের পাতায়। তারপরেও যদি প্রশ্ন করা হয় পাতার কোথায়, তাহলে আমরা বলবো পাতার মেসোফিল টিস্যুতে। মেসোফিল টিস্যুর কোথায়, তাহলে আমরা বলবো মেসোফিল কোষে। এখন মেসোফিল কোষের কোথায়, তাহলে আমরা বলবো মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে। তারপরেও যদি বলা হয় ক্লোরোপ্লাস্টের কোথায়, তাহলে আমরা বলবো গ্রানাম চাকতি বা থাইলাকয়েডে। তাহলে একেবারে ডিপলি পর্যন্ত আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তাহলে এই প্রসেসটার নামই হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। হ্যাঁ, এবং এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া। এটা একটা কি? জারণ বিজারণ প্রক্রিয়া। যেখানে আবার কেমিস্ট্রিও ঢুকে গেল, দেখো। আচ্ছা, জারণ বিজারণ। তাহলে এখানে কি হচ্ছে? এই পানির অণুটা জারিত হচ্ছে। পানির অণু কি হয়? জারিত হয়। আর কার্বন ডাইঅক্সাইড কি হয়? বিজারিত হয়। কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। তাহলে আমরা বলতে পারি সালোক সংশ্লেষণ একটা জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে পানির অণু জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়। এই সালোক সংশ্লেষণ হচ্ছে অনেক জটিল এবং একটা দীর্ঘ প্রক্রিয়া। তাই 1905 সালে মাইকেল ব্ল্যাকম্যান নামক একজন সায়েন্টিস্ট এটাকে দুটি পর্যায়ে ভাগ করেন। প্রথমটি হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আরেকটি হচ্ছে অন্ধকার পর্যায়। তাহলে আলোক নির্ভর পর্যায়ের জন্য কি? অবশ্যই আলোর উপস্থিতি লাগবে। আর অন্ধকার পর্যায়ের জন্য আলোর প্রয়োজন নাই, তবে আলোর উপস্থিতিতেও অন্ধকার পর্যায় চলতে পারে। তো আমি তোমাদের পরবর্তী আলোচ্য বিষয় ছিল যে এই সালোক সংশ্লেষণের আলোক পর্যায়টি আলাপ করে দেওয়ার। তো সালোক সংশ্লেষণের যেহেতু দুটি পর্যায়, আমি প্রথমে আলোক পর্যায়টি একটু বুঝাই, চলো। তাহলে এখন আমি আলাপ করব সালোক সংশ্লেষণের আলোক পর্যায়। তোমরা সালোক সংশ্লেষণ ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। আলোক পর্যায়, আচ্ছা, আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। দেখো, আলোক পর্যায়, তাহলে আমরা যদি এটাকে একটা গাছের পাতা চিন্তা করি, এটাকে ধরো একটা গাছের পাতা হিসাবে, তাহলে এই মাটির নিচ থেকে এই গাছের পাতা পর্যন্ত কি যাচ্ছে? পানি। আর উপর থেকে কি আসবে? সূর্যের আলো। এই সূর্যের আলো থেকে মূলত কি আসে? সূর্যের আলো থেকে ফোটন কণা আসে। সূর্যের আলো থেকে ফোটন কণা। 1 অণু গ্লুকোজ তৈরি হতে এখানে প্রায় 50 থেকে 60 অণু ফোটন কণা লাগে। 50 থেকে 60 অণু ফোটন কণা লাগে। তাহলে সূর্যের আলো থেকে ফোটন কণা আসতেছে। আর এই পাতার মধ্যে কি আছে? পাতার মধ্যে আছে ক্লোরোফিল। এখানে কিন্তু ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলোক পর্যায়ে ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এই যে গাছের পাতায় পানি আসলো, উপরে সূর্যের আলো আর এই ক্লোরোফিল। এখন এখানে কি হবে? ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যের আলোর সহযোগিতায় পানির অণুটা ভেঙে হাইড্রোজেন আয়ন বা প্রোটন তৈরি করবে, আর ইলেকট্রন তৈরি করবে এবং অক্সিজেন তৈরি করবে, যা পত্ররন্ধ্র দিয়ে বাইরে বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে এই যে হাইড্রোজেন আয়ন বা প্রোটন, পাতায় তো থাকে এক ধরনের কোএনজাইম, যেটাকে বলা হচ্ছে NADP। এই NADPর সাথে যুক্ত হয়ে সেটা তৈরি করবে কি? DPH। এই NADPH তৈরি করবে। আর এই যে ইলেকট্রনটা কি করবে? আমি এটাকে একটু নিচে নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। এই ইলেকট্রনটা কি করবে? এখানে দুটো প্রসেস হয়, ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1। এই দুটো ব্যাপার আবার তোমাদের এসএসসি সিলেবাসে আলাপ করা নাই।
অর্থাৎ চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন, যেটাকে আমরা বলতেছি ফটোফসফোরাইলেশন 2 এবং ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 এর সহযোগিতায় এই ইলেকট্রনগুলো কি করবে, ইলেকট্রনটা এখান থেকে তখন এই দুটা ধাপ পার করে এডিপি তৈরি করবে। এই এডিপির সাথে আরও একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করবে, এটিপি তৈরি করবে। তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলতে পারি, ফটোফসফোরাইলেশন বলতে পারি। ফটোফসফোরাইলেশন এটাও আমরা বলতে পারি। তাহলে এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এখানে মূলত কি হচ্ছে। আমরা দেখলাম যে সালোক সংশ্লেষণের জন্য 4টা জিনিস লাগে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যের আলো আর ক্লোরোফিল। তাহলে সালোক সংশ্লেষণের যে 2টা পর্যায় তার মধ্যে একটি হচ্ছে আলোক পর্যায়। আলোক পর্যায়টি এখন তোমাদের পড়ানো হচ্ছে। তাহলে আলোক পর্যায়ে মূলত কে কে আসলো, দেখো এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু আসেনি। আলোক পর্যায়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কোনো ব্যবহার আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখানে কি কি আসলো, এই যে পানি, এই যে সূর্যের আলো আর এই যে ক্লোরোফিল, এই 3টা জিনিসের ব্যবহার আমরা দেখছি। আরেকটা ব্যাপার ছিল আমাদের তৈরি হচ্ছিল কি কি, তৈরি হচ্ছিল কিন্তু গ্লুকোজ, পানি এবং অক্সিজেন। তাহলে আমরা কিন্তু গ্লুকোজও পাইনি, পানিও পাইনি, শুধু কি পাইলাম, অক্সিজেন পাইলাম। আর এখানে কি পাইছি, NADPH পাইছি আর এখানে ATP পাইছি। তাহলে আলোক পর্যায়টা আমি 1 মিনিটে একটু সামারি করে দিচ্ছি, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে বহু নির্বাচনী প্রশ্নও তোমরা সুন্দর করে সমাধান করতে পারবা। তাহলে আলোক পর্যায়ে মূলত কি হবে, আলোক পর্যায়ে পাতায় অবস্থিত পানি সূর্যালোকের সাহায্যে ক্লোরোফিলের উপস্থিতিতে ভেঙে হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন করবে। এই হাইড্রোজেন আয়ন এক ধরনের কোএনজাইম NADP এর সাথে যুক্ত হয়ে NADPH তৈরি করবে। আর উৎক্ষিপ্ত ইলেকট্রনটি ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 ধাপ পার করে এডিপি তৈরি করবে। এডিপির সাথে আরও একটি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। এই হচ্ছে আলোক পর্যায়ের বর্ণনা। আলোক পর্যায়ে এখানে আরেকটি কাজ হলো, দেখো পানির অণুটা কিন্তু ভেঙে গেল। কার সাহায্যে ভাঙলো, সূর্যের আলোর সাহায্যে ভাঙলো। তাই এটাকে বলা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার বা পানির সালোক বিভাজন। তাহলে আমরা সংজ্ঞাটা এরকম করে বলতে পারি যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে সূর্যের আলোর উপস্থিতিতে পানির অণু ভেঙে যাওয়াকেই ফটোলাইসিস অফ ওয়াটার বা পানির সালোক বিভাজন বলে। হ্যাঁ, তাহলে আমরা আশা করি আলোক পর্যায়টা বুঝাইতে পারছি। এর পরের ধাপটি কি ছিল, এর পরের ধাপে তাহলে আমরা মূলত কি দেখব, দেখো এখানে যে 4টা কাঁচামাল ছিল, কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যের আলো, ক্লোরোফিল। এর মধ্যে আমরা পানির ব্যবহার দেখছি, সূর্যের আলোর ব্যবহার দেখছি, ক্লোরোফিলের দেখছি। তাহলে অন্ধকার পর্যায়ের জন্য শুধু বাকি থাকলো কে, কার্বন ডাইঅক্সাইড। এবং অন্ধকার পর্যায়ে আমাদের মূল যে বস্তুটা, লক্ষ্য বস্তু, এই যে গ্লুকোজ C6H12O6, এটা কিন্তু আমরা এখনো এই আলোক পর্যায়ে পাইনি। হ্যাঁ, তবে এখানে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, এই আলোক পর্যায়ে আমরা 2টা জিনিস পাইলাম, এই যে NADPH এবং ATP, এই দুটাকে বলা হয় আত্তীকরণ শক্তি। NADPH, এই NADPH2 আবার আরও একটা হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে NADPH2ও তৈরি করতে পারে। NADPH প্লাস হাইড্রোজেন আয়ন এভাবেও লেখা হয়, বা NADPH2 এভাবেও লেখা হয়, দুটাই ঠিক, কোনো সমস্যা নাই, লিখলে যেভাবে হোক লিখলেই হবে। তাহলে এই NADPH এবং ATPকে একত্রে কি বলা হচ্ছে, আত্তীকরণ শক্তি বলা হচ্ছে, কারণ এগুলা হচ্ছে অন্ধকার পর্যায়ে গিয়ে আবার ব্যবহৃত হবে। তাহলে আত্তীকরণ শক্তি কেন বলা হচ্ছে, এরা একটি পর্যায়ে তৈরি হবে, অন্য পর্যায়ে গিয়ে ব্যবহৃত হবে, এই জন্য এটাকে আত্তীকরণ শক্তি বলা হচ্ছে। এখন আমরা দেখব সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়, যেখানে মূলত কি হবে, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হবে এবং গ্লুকোজ উৎপন্ন হবে। বাকি তো প্রসেসগুলো আমরা এখানে দেখেই ফেললাম। তো চলো আমরা অন্ধকার পর্যায়টি আলাপ করি। তো অন্ধকার পর্যায়ের একটু ডিপলি পড়াশোনা করতে হবে। অন্ধকার পর্যায়ের ক্ষেত্রে দেখো এখানে মূলত কি হবে সে ব্যাপারটা তো আলাপ করাই হলো। তো অন্ধকার পর্যায়ে আবার মূলত যে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হবে, এই কার্বন ডাইঅক্সাইড বিজারিত হওয়ার আবার 3টা গতিপথ বিজ্ঞানীরা আবিষ্কার করছে। তার মধ্যে প্রথমটি হলো কেলভিন চক্র, দ্বিতীয়টি হ্যাস ও স্ল্যাক চক্র, তৃতীয়টি হচ্ছে ক্রেসুলেশিয়ান অ্যাসিড বিপাক চক্র। এর মধ্যে এসএসসি সিলেবাসে প্রথম 2টার আলাপ করা আছে তোমাদের বইয়ে, তা আমি প্রথম 2টারই আলাপ করে দিব একটু। দেখো প্রথমটা হচ্ছে কেলভিন চক্র।
এই কেলভিন চক্রটা কয়েকজন সায়েন্টিস্ট মিলে তৈরি করেন। তার মধ্যে একজন হচ্ছেন কেলভিন, যেটা মেলভিন কেলভিন ওনার পুরো নাম, তারপরে হচ্ছে বেনসন, আর একজন হচ্ছে ব্যাসাম। এই তিনজন সায়েন্টিস্ট তোমার এই তিনজন সায়েন্টিস্ট এই কেলভিন চক্রটা আবিষ্কার করেন। আর এর জন্য তোমার এদের যে টিম লিডার ছিলেন কেলভিনকে 1961 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। হ্যাঁ, তো এই কেলভিন চক্রটা আমরা একটু আলাপ করি চলো। তাহলে এটি হচ্ছে অন্ধকার পর্যায়ের কেলভিন চক্র। তাহলে এই অন্ধকার পর্যায়ের আমার কেলভিন চক্রে মূলত কি হবে এ ব্যাপারটা আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো কেলভিন চক্র। তাহলে পাতায় অবস্থিত রাইবোলোজ 1,5 ডাইফসফেট, একটা রাসায়নিক উপাদান, নাম মনে রাখতে হবে, রাইবোলোজ 1,5 ডাইফসফেট। এটাকে ডাইফসফেট বলা হচ্ছে কেন? কারণ ডাই মানে 2, এখানে 2টা ফসফেট গ্রুপ আছে, তাই এটাকে ডাইফসফেট বলা হচ্ছে। এটি 5 কার্বন বিশিষ্ট একটি যৌগ। ভালো করে খেয়াল রাখো, এই রাইবোলোজ 1,5 ডাইফসফেট পাতায় অবস্থিত। এর পাতার মধ্যে বায়ুমণ্ডল থেকে কি প্রবেশ করবে? কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে। আমরা তো যে 4টি কাঁচামালের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের ব্যবহারটাই বাকি ছিল, যেটা আমরা কেলভিন চক্রে দেখব। আচ্ছা, তাহলে পাতায় অবস্থিত রাইবোলোজ 1,5 ডাইফসফেট, যেটি 5 কার্বন বিশিষ্ট যৌগ, তার সাথে বায়ুমণ্ডল থেকে 1 অণু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কয়টি কার্বন? 1টি। তাহলে এখানে কয়টি? 5টি। তার মিলে হলো 6টি। তাই এখানে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হবে। অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হবে। তাহলে এই অস্থায়ী কিটো অ্যাসিডটা কয় কার্বন বিশিষ্ট হলো? অস্থায়ী কিটো অ্যাসিডটা 6 কার্বন বিশিষ্ট হলো। এই যে 5টা আর একটা 6টা। এখানে একটা ব্যাপার দেখো, তো নামই তো অস্থায়ী কিটো অ্যাসিড, তাহলে এটা বেশিক্ষণ স্থায়ী থাকবে না, এটা কিছুক্ষণের মধ্যেই ভেঙে যাবে। বিভিন্ন বিক্রিয়ার ফলে এটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে দেখো, এটা সাথে সাথে ভেঙে গিয়ে তোমার 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড, একটু ভালো করে নামগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এখন একটা ব্যাপার দেখো, এটা যেহেতু 6 কার্বন, এখানে তৈরি হচ্ছে 3 কার্বন, তাহলে তো সমতাকরণের ব্যাপারটা ঠিক হলো না। তাই এটা কি করবে? এটা 2 অণু তৈরি হবে। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? অস্থায়ী কিটো অ্যাসিড ভেঙে গিয়ে 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। এটি প্রথম স্থায়ী পদার্থ। এটি কি? এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ। তাহলে এখানে একটা ব্যাপার দেখো, এটি কি? প্রথম স্থায়ী পদার্থ। কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। তাহলে কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কয় কার্বন বিশিষ্ট? তাহলে আমরা বলবো 3 কার্বন বিশিষ্ট। কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট হয়, কেলভিন চক্রকে C3 সাইকেলও বলা হয়। C3 সাইকেল বলার কারণ অবশ্যই তোমরা এখন বুঝতে পারছো। তাহলে এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা আবার কি করবে? এরা আবার বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে ভেঙে 3 ফসফোগ্লিসারালডিহাইড 3 ফসফোগ্লিসারালডিহাইড, নামগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হবে। হ্যাঁ, এদের আবার পারস্পরিক রূপান্তর হতে পারে। এই তীর চিহ্নটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এদের আবার পারস্পরিক রূপান্তর হতে পারে। এই দুই যৌগের পারস্পরিক রূপান্তরের ফলে বা আরও বিভিন্ন বিক্রিয়ার ফলে একদিক থেকে আরও কয়েক ধাপ পার হয়ে রাইবোলোজ 1,5 ডাইফসফেট তৈরি হবে, আর এক দিক থেকে গ্লুকোজ তৈরি হওয়া শুরু হবে। যদিও প্রথমে ফ্রুক্টোজ হবে, তারপরে বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে C6H12O6 গ্লুকোজ তৈরি হওয়া শুরু হবে। এখন একটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু বললাম C6, কিন্তু C6 কিন্তু লিখিনি। এখানে ব্যাপারটা দেখো, আমি এখানে কয় অণু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করলাম?
অবশ্যই দেখতে পাচ্ছ এক অণু, কিন্তু তোমরা সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা পড়লা একটু আগেই, দেখো এই যে সালোক সংশ্লেষণের এই বিক্রিয়াতে কয় অণু কার্বন ডাইঅক্সাইড দেখানো হলো? 6 অণু। তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করলে আমরা 1 অণু গ্লুকোজ পাচ্ছিলাম। এই যে 1 অণু গ্লুকোজ পাচ্ছিলাম। তাহলে ডেফিনেটলি আমাকে 6 অণু কার্বন ডাইঅক্সাইডই ব্যবহার করতে হবে 1 অণু গ্লুকোজ পেতে হলে। তাহলে আমরা এখন বলবো যে এই যে একবার চক্রটা ঘুরে এসে দ্বিতীয়বার আবার ঘুরলো, তৃতীয়বার আবার ঘুরলো, চতুর্থবার, পঞ্চমবার এবং ষষ্ঠবার, যদি এই যে 6 বার চক্রটা ঘুরে আসে তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইডই ব্যবহার হবে এবং এখানে C6H12O6 গ্লুকোজটাই তৈরি হবে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয় যে 1 অণু গ্লুকোজ তৈরি করতে হলে ক্যালভিন চক্রকে কয়বার ঘুরতে হবে? তাহলে আমরা বলবো 6 বার ঘুরতে হবে। এই যে কারণ আমরা জানি 6 অণু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে হয়, কারণ সে একবার ঘুরলে তো 1 অণু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হচ্ছে। তা আশা করি অন্ধকার পর্যায়টাও তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আরেকটা কি বাকি থাকলো? হ্যাশ ও স্ল্যাক চক্র। আরেকটি যেটি ছিল হ্যাশ ও স্ল্যাক চক্র। এটা কে আবিষ্কার করলো? এটা আমাদের একটু পড়তে হবে। অস্ট্রেলীয় দুজন বিজ্ঞানী এমডি হ্যাশ এবং সিআর স্ল্যাক তোমার 1966 সালে কার্বন ডাইঅক্সাইড বিজারণের আরেকটি গতিপথ আবিষ্কার করেন, যেটি হচ্ছে তোমার হ্যাশ ও স্ল্যাক চক্র নামে পরিচিত। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাই এটা যেহেতু প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট, তাই এই চক্রকে C4 সাইকেল বলা হয়। আর যে সমস্ত উদ্ভিদের মধ্যে C3 সাইকেল সংগঠিত হয় তাদেরকে C3 উদ্ভিদ বলে। আর যে সমস্ত উদ্ভিদের মধ্যে C4 সাইকেল সংগঠিত হয় তাদেরকে C4 উদ্ভিদ বলে। হ্যাঁ, তবে C3 এবং C4 উদ্ভিদের মধ্যে C4 উদ্ভিদে তোমার উৎপাদন ক্ষমতাটা বেশি, কারণ তাদের মধ্যে একই সাথে C4ও চলে, C3ও চলে। বেশ কিছু এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে C4 উদ্ভিদের, যেমন তোমার মুথা ঘাস, অ্যামারনেথাস, এরকম আখ বা ভুট্টা জাতীয় উদ্ভিদ, এগুলো হচ্ছে তোমার C4 উদ্ভিদ। হ্যাঁ, এই ব্যাপারগুলো একটু ভালো করে নৈবেদ্যিকের জন্য খেয়াল রাখতে হবে। তো পরবর্তী আলোচ্য বিষয় আমাদের ছিল সালোক সংশ্লেষণের প্রভাবক। তো সালোক সংশ্লেষণের প্রভাবকগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকগুলোর মধ্যে হচ্ছে আলো, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, তারপরে পানি, খনিজ পদার্থ, অক্সিজেন এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ। আর অভ্যন্তরীণ প্রভাবকগুলোর মধ্যে হচ্ছে ক্লোরোফিল, পাতার সংখ্যা ও বয়স, তারপরে শর্করার পরিমাণ, বিভিন্ন এনজাইম এবং আর পটাশিয়ামের একটা গুরুত্ব আছে। হ্যাঁ, পটাশিয়ামের একটা গুরুত্ব, এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তো সালোক সংশ্লেষণের প্রথম প্রভাবকটা হচ্ছে আলো। এখানে একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে সব আলোতেই যে সালোক সংশ্লেষণ খুব ভালো হয় এমনটা নয়। আলোক বর্ণালীর মধ্যে লাল, নীল, কমলা বা বেগুনি এই আলোগুলোতেই সালোক সংশ্লেষণ ভালো হয়। সবুজ কিংবা হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। তবে যদি প্রশ্ন করা হয় একক আলো হিসাবে কোনটি ভালো, তাহলে আমরা বলবো লাল আলো ভালো। তবে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়, এগুলোটি খেয়াল রাখতে হবে। আবার কার্বন ডাইঅক্সাইডের প্রভাবটা কি? কার্বন ডাইঅক্সাইড তোমার বায়ুমণ্ডলে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে যায় তাহলে সালোক সংশ্লেষণের হারও কমে যাবে। বুঝতেই পারছো, কারণ সালোক সংশ্লেষণের জন্য তো কার্বন ডাইঅক্সাইড লাগবে। হ্যাঁ, তবে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা থাকে মূলত তোমার 0.03%। এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে। এটা বাড়লেও সমস্যা, কমলেও সমস্যা। এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। বাড়লে কি হবে? বাড়লে তোমার এই যে মেসোফিল টিস্যুর যে অম্লত্ব এটা বেড়ে যাবে, তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। আর কমলে তো তোমার সালোক সংশ্লেষণের কার্বন ডাইঅক্সাইডের অভাবে হবেই না। তারপরে তাপমাত্রা। সালোক সংশ্লেষণ একেবারে নিম্ন তাপমাত্রা বা একেবারে উচ্চ তাপমাত্রা হয় না, এটার জন্য একটা অপটিমাম টেম্পারেচার ঠিক করা আছে, সেটা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তবে অতি উচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেলে একেবারে বন্ধ হয়ে যাবে, তখন আর সালোক সংশ্লেষণটা চলবে না।
পানির ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার পানি ভেঙেই তো তোমার অক্সিজেনটা তৈরি হচ্ছে, হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে, ব্যাপারগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। আবার খনিজ পদার্থের মধ্যে তোমার নাইট্রোজেন আর ম্যাগনেসিয়ামের গুরুত্বটা বেশি, কারণ যে ক্লোরোফিলের কথা বলা হচ্ছে, কারণ ক্লোরোফিলই কিন্তু একমাত্র উপাদান যা সূর্যের আলোকে গ্রহণ করতে পারে। তাহলে এই ক্লোরোফিলটা আবার তৈরি হবে কি দিয়ে? নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম দিয়ে। তো নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়ামের যদি ঘাটতি হয় তাহলে ক্লোরোফিল তৈরি হবে না, ব্যাপারটা ভালো করে খেয়াল রাখতে হবে। বিভিন্ন রাসায়নিক পদার্থ দ্বারা প্রভাবিত হতে পারে, যেমন ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন বা কোনো বিষাক্ত গ্যাস থাকলে ফটোসিনথেসিসটা একেবারেই বন্ধ হয়ে যাবে। আবার আর ক্লোরোফিলের যে ব্যাপারটা তো খুবই গুরুত্বপূর্ণ, অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লোরোফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে, কারণ একমাত্র ক্লোরোফিলই পারে সূর্যের আলোটাকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে। আবার পাতার বয়সের ব্যাপারটা হচ্ছে, একেবারে কচি পাতা বা একেবারে বয়স্ক পাতাতে ফটোসিনথেসিসটা ভালো হয় না, মাঝ বয়সী পাতাতেই ফটোসিনথেসিস ভালো হয়। এই ব্যাপারগুলো কিন্তু সবই বহু নির্বাচনী সহায়ক, ভালো করে একটু মনোযোগ দিয়ে পড়ে রাখবা তোমরা। তারপরে তোমার শর্করার পরিমাণটা, পাতায় যদি শর্করার পরিমাণ বেড়ে যায়, বেশি বেশি যদি রান্না হয়, তাহলে গ্লুকোজটা জমা হয়ে থাকবে, তখন কিন্তু ফটোসিনথেসিসটা কমে যাবে। তাই বিকেলবেলা ফটোসিনথেসিসের হার কমে যায়, কারণ বিকেলে তোমার এই ব্যাপারগুলো জমা থাকে বেশি। তারপরে আমরা বিভিন্ন এনজাইমের প্রভাবেও ফটোসিনথেসিসটা ত্বরান্বিত হয় বা প্রভাবিত হয়। পটাশিয়ামের যে একটা ব্যাপার আছে, পটাশিয়ামটা তোমার অনুঘটক হিসাবে কাজ করে, অর্থাৎ বিক্রিয়ার গতি বাড়াতে সহায়তা করে। হ্যাঁ, তো আমাদের এই পরের কিছু আলোচ্য বিষয় আছে, দেখো শর্টকাটে একটু আলাপ করে দিই। পত্ররন্ধ্রের ব্যাপারটা তোমাদের সাথে একটু বললাম। পত্ররন্ধ্র যে পাতায় অবস্থিত ছোট ছোট ছিদ্রগুলা, যে ছিদ্রপথে তোমার মূলত এই পত্ররন্ধ্রটা তিনটি গুরুত্বপূর্ণ ব্যাপারে কাজ করে। একটি হচ্ছে তোমার এই যে সালোক সংশ্লেষণ, যার জন্য কার্বন ডাইঅক্সাইড দরকার। কার্বন ডাইঅক্সাইডটা তো এই পাতার পত্ররন্ধ্রের ভিতর দিয়েই প্রবেশ করে, তাহলে সালোক সংশ্লেষণে পত্ররন্ধ্রের ভূমিকা কিন্তু অপরিসীম। আবার পাতায় তৈরি হওয়া যে পানি, গাছে তৈরি হওয়া যে পানি, যেটা প্রয়োজনের অতিরিক্ত পানি, এটাকে যখন বের করে দিতে হবে, তো এটাকে আমরা বলি প্রস্বেদন। তো এই প্রস্বেদনটাও কিন্তু এই পত্ররন্ধ্র দিয়েই হয়। তাহলে প্রস্বেদনের মতো একটা গুরুত্বপূর্ণ প্রসেসও কিন্তু পত্ররন্ধ্রের সাহায্যেই হচ্ছে। আরেকটি ব্যাপার হচ্ছে শ্বসনের জন্যও কিন্তু আবার গাছের অক্সিজেনের প্রয়োজন হয়। গাছের জমাকৃত যে গ্লুকোজটা, যেটা আমি পরের ক্লাসে আলাপ করব, এই গাছের মধ্যে জমাকৃত গ্লুকোজটাকে ভেঙে আবার শক্তি করতে হবে। এই শক্তির এটাকে ভাঙার জন্য অক্সিজেন দ্বারা জারিত করতে হবে। তো অক্সিজেন যখন আবার প্রকৃতি থেকে সংগ্রহ করবে, তাও তো এই পত্ররন্ধ্র দিয়েই ঢুকবে। তাহলে পত্ররন্ধ্র তিনটি গুরুত্বপূর্ণ প্রসেসের সাথে জড়িত: সালোক সংশ্লেষণ, শ্বসন এবং প্রস্বেদনটা ভালো করে পড়ে রাখতে হবে। বিভিন্ন এনজাইম এবং উৎসেচক। এনজাইমটা কি? এনজাইম হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যারা বিক্রিয়ার গতিটা ত্বরান্বিত করে। হ্যাঁ, এরা কি করে? মূলত তোমার বিক্রিয়ার গতি বাড়ায় দেয়। এরা মানে প্রোটিনের তৈরি হয়, তবে তোমার এই এনজাইমগুলো মূলত তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন বা সালফার মৌল দিয়ে গঠিত। আর সব এনজাইমের পিএইচগুলো মোটামুটি 6 থেকে 9-এর মধ্যেই থাকে। এরা মূলত কি করে? বিক্রিয়ার গতি বাড়ায় দেয় এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। হ্যাঁ, ব্যাপারগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আর কিছু কোএনজাইমের নাম মুখস্থ করতে হয় এবং এগুলার তোমার ফুল ফর্ম সহ, যেমন এডিপি ফুল মিনিংটা কি? তাহলে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। এটিপি কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তারপরে হচ্ছে তোমার এনএডি কি? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। তারপরে এনএডিএইচ2 কি? রিডিউস নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটা রিডিউস মানে হচ্ছে বিজারিত হওয়া। যেহেতু এনএডিএইচ এর সাথে তোমার হাইড্রোজেন আয়ন জড়িত হচ্ছে বা যুক্ত হচ্ছে, তাহলে অবশ্যই এটা বিজারিত হচ্ছে, তো এই জন্য এটাকে বিজারিতও বলা হয়। তো এই ব্যাপারগুলো তোমরা একটু ভালো করে খেয়াল রাখবা। আর আজকের আলোচনার দেখো এখানে লেখা আছে যে আজকে যে আলোচনাটুকু করা হলো, এটার একটা ছোট লেকচার শিট দেওয়া আছে এবং লেকচার শিটের নিচে হোমওয়ার্ক দেওয়া আছে। হোমওয়ার্কগুলো তোমরা আশা করি সবাই সুন্দর করে কমপ্লিট করে আমার কাছে মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। আর যাদের যে জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো জায়গায় যদি সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবা। কারণ তোমাদের রেসপন্স পাওয়ার উপরে কিন্তু ডিপেন্ড করবে পরবর্তী ক্লাসগুলো। তো সবাই তোমরা অনেক ভালো থাকো, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো। ইনশাল্লাহ সবাই তোমরা অ্যাডমিশনে ভালো করবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।